বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আমরা রয়েছি আজকে ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাসে এবং স্যার রয়েছেন আমাদের সঙ্গে পার্থ মুখার্জি। স্যার, নতুন করে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। এসেটা তো আপনি দেখালেন কিভাবে আমরা লিখবো, কি ওয়ার্ডস ইউজ করব। না, এসে এখনো কমপ্লিট হয়নি, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফার্স্ট প্যারাগ্রাফটা তো, কিন্তু সেটা একটু বোঝাতে আপনি বোঝাবো। হ্যাঁ, আপনি একটা কি কোশ্চেন করছিলেন রিগার্ডিং ওয়ার্ডস এন্ড ইডিয়মস, তখন হ্যাঁ, যে আমি বলতে চাইছিলাম এটা, যে আমরা যদি এই সমস্ত এক্সামে কিছু আনকমন ওয়ার্ডস ইউজ করি, দেন আমরা ডিফারেন্ট ফ্রম অল আদার। আপনি যেটা বললেন, ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট ফ্রম অল এন্ড সানড্রি। দেখুন, আজকে সবাই ফুটবল খেলে। আজকে আমাদের ধরুন অ্যাডামাস ইউনিভার্সিটির মাঠেও অনেকে ফুটবল খেলছে। আজকে আমার বাড়ির পাশেও যে মাঠ রয়েছে সেখানেও ফুটবল খেলছে। আবার গড়ের মাঠেও ফুটবল খেলছে, আবার বার্সেলোনার মাঠে ফুটবল খেলছে। সবাই কিন্তু ফুটবল খেলছে। সবাই কিন্তু ফুটবলের গ্রামারটা জানে। ফুটবলের গ্রামার না জেনে কেউ ফুটবল খেলে না। এটা বেসিক গ্রামারটা সবাই জানে, যে এই নাউনের এই রুলস, প্রোনাউনের এটা, ভার্ব অ্যাডভার্ব, সবাই কিন্তু রুলস জানে। কিন্তু রুলস জানলেই যে মেসির মতন ড্রিবলিং করতে পারবে তা কিন্তু নয়। আমার কথাটা বুঝতে পারছেন? একদিনেই কিন্তু মেসি হতে পারবে না কেউ, একদিনেই কিন্তু রোনাল্ডো হওয়া সম্ভব না। কিন্তু আমার যে বক্তব্যটা, আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, যে ডেসক্রিপটিভ ইংলিশ, আপনি ক্লাসটা আমার সঙ্গে ছিলেন, প্রত্যেকটা ক্লাসে আপনি ছিলেন, যে ডেসক্রিপটিভ ইংলিশ ইজ আ ব্লেন্ড অফ হোয়াট, ইটস আ ব্লেন্ড অফ ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনস। ইমোশন দরকার। আজ যখন আমি পার্সোনাল লেটার লিখেছিলাম, তখন দেখেছিলাম যে ইমোশন দিয়ে কীভাবে করতে হয় পার্সোনাল লেটারে। বাট ইমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমোশন না থাকলে কোনো ক্রিয়েটিভিটি কিছু হয় না। যে কোনো ক্রিয়েটিভিটির জন্য ইমোশন দরকার। বাট শুধু হাওয়ায় তো হবে না, শুধু ইমোশন দিয়েও তো হবে না, শুধু ইজ অ্যাম দিয়ে কতক্ষণ। আপনি ধরুন একটা 200 মার্কসের ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষা, WBCS মেন্স। আজকে ধরুন ডায়ালগেও সেম ওয়ার্ড কেউ ইউজ করছে, সে লেটারেও সে ইউজ করলো, সে ট্রান্সলেশনে ইউজ করলো, এবার প্রেসিতে ইউজ করছে, আবার ধরুন রিপোর্ট বা এসেতে ইউজ করছে। ইট বিকামস ক্লিশে। যিনি চেক করবেন তিনি ভাববেন তো হোয়াট ইজ, আপনাকে এক্সট্রা মার্কস দেবে কেন? ঠিক, আপনাকে একটা স্টুডেন্টকে এক্সট্রা মার্কস দেওয়া হবে কেন? দ্য পারসন হ্যাজ টু বি ডিফারেন্ট। আজকে যদি একটা ওয়ার্ডের 25টা সিনোনিমস থাকে, ইফ অ্যাভেলেবল, আমি যদি একটা ওয়ার্ডের 25টা সিনোনিমস বলতে পারি, তাহলে ইজি 4টেও বলতে পারবো। আমি যদি একটা ইডিয়ামের সিনোনিমস 12খানা ইডিয়ামস থাকতে পারে, মনে আছে আমরা যদি ইডিয়ামস নিয়ে যখন খেলছিলাম, যে আমি যে একদিন বললাম যে রোম ওয়াজ নেভার বিল্ট ইন এ ডে, নাথিং হ্যাপেন্স কুইকলি। কুইকলি মানে বলেছিলাম ইন এ ফ্ল্যাশ, ইন এ whisker, ইন এ jiffy, in a scurry, at the blink of an eye, at the twinkling of an eye, the drop of hat, at the double, but before one can say Jack Robinson. আমি বললাম না যে we can not only play with words, we can play the idioms as well. আমরা যদি একটা ইডিয়ামের সিনোনিমস প্রচুর ইডিয়ামস বলতে পারি, তাহলে আপনি নিশ্চয়ই মানবেন যে ইজিগুলোও বলতে পারবো, কুইকলিও বলতে পারবো। সেটাই আমার ব্যাপার, যে ওয়ার্ড স্টক বাড়াতেই হবে। ইউ হ্যাভ টু হর্ন, HON, হর্ন মানে শার্পেন ইউর ভোকাবুলারি। আর আরেকটা জিনিস, যে কোয়েশ্চেনটা করলেন, সে আমি বুঝতে পেরেছি আপনি যেটা কোয়েশ্চেনটা করার মানে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে দেখুন, আজকে যে ওয়ার্ডসগুলো ওরা শিখবে স্টুডেন্টরা, এটা কিন্তু শুধু যে ডেসক্রিপটিভ পরীক্ষায় কাজে লাগবে তা নয়। কিন্তু আজকে অবজেক্টিভ পরীক্ষাতে 50% রয়েছে গ্রামার, আর 50% রয়েছে ভোকাবুলারি ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। ওখানে থাকে কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ডাবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট, মিসস্পেল ওয়ার্ডস, সিকোয়েন্স, লুজ সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্বস, ইডিয়ামস। তাহলে 50% রয়েছে ভোকাবুলারি ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। তাহলে স্টক অফ ওয়ার্ডস বাড়লে ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষার যেমন সাহায্য করবে, তখন ওটাতেও লাগবে। এনিওয়ে, তাহলে বুঝিয়ে নিই আমি। এনিওয়ে, আমি তোমাদেরকে যেটা আজকে ফার্স্ট প্যারাগ্রাফটা বললাম, সেই প্যারাগ্রাফটা একটু বুঝিয়ে দিই। আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, কিন্তু যারা ধরো ইংলিশে একটু উইক, যাদের অ্যাকিলেসের বা চিঙ্ক ইন দ্য আর্মার ইংলিশ, যাদের ল্যাকিউনা ইংলিশ, তাদের জন্য আমি একবার বুঝিয়ে দেবো। ওকে, প্যারাগ্রাফটা দেখবে অল্প শিখবে বাট সলিড শিখবে। ওই কথাটাই সবসময় মনে রাখবে যে রোম ওয়াজ নেভার বিল্ট ইন এ ডে। মন খারাপ করবে না কখনো। একটা ওয়ার্ডে তুমি মানে নাই জানতে পারো, একটা ইডিয়ামে তুমি মানে নাই জানতে পারো, কিন্তু এই জিনিসটা সবসময় মনে রাখবে। যতই আমি 22 বছর কাটাই উইথ রাইস এডুকেশন, যতই আমি একটা ওয়ার্ডের প্রচুর সিনোনিমস বলতে পারি, তুমি জিআই বা ম্যাথস যা পারবে, বা তুমি জিকে যা পারবে, আমি পারবো না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবসময় মনে রাখবে, নিজেকে কখনো ছোট করবে না। উই অল হ্যাভ গট সাম ট্যালেন্ট। সবার মধ্যে ট্যালেন্ট রয়েছে। আজ ক্যামেরার পেছনে যিনি রয়েছেন, তিনি যেটা পারবেন সেটা আমি পারবো না, উনি যেটা পারবেন আমি পারবো না। এভরিবডি হ্যাজ গট সাম ট্যালেন্ট, এভরিবডি হ্যাজ গট সাম কোয়ালিটি। তুমি একদিনে হয়তো সব ওয়ার্ডস নিয়ে খেলতে পারছো না, মন খারাপ করবে না। একদিনে তুমি একটা ওয়ার্ডের 2টো সিনোনিম শেখার চেষ্টা করো, 2 থেকে 4টে, 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 12টা, এভাবে তুমি বাড়তে পারবে। একদিনে হারাকিরি করে কোনো কিছু হয় না ডিয়ার। সো তোমরা জিআইতে বা ম্যাথসে, জিকেতে বা ইংলিশ গ্রামারে স্ট্রং,
ডেসক্রিপটিভ ইংলিশটাতে একটু সময় লাগবে, বিকজ ইউ আর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সময় তো তোমাকে দিতেই হবে। নাথিং হ্যাপেন্স কুইকলি। ওকে, আমি প্যারাগ্রাফটা একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে যে টপিকটা কি করাচ্ছেন, দ্য ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেস। টপিকটা অনেকবার দেখে নিয়ে অনেক পরীক্ষাতে এসছে। প্রেসের কি ফাংশনস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ঠিক আছে? আস্তে আস্তে বোঝে, তোমরা লিখেছো, লেখো। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি, ফার্স্ট লাইনটাতে কি বলেছিলাম, দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি। ধীরে ধীরে বলছি, ফোর্থ এস্টেট মানে কি বললাম, মনে আছে? খাতা বন্ধ করে কি লিখেছো? মিডিয়া বা প্রেসকে বলা হয় ফোর্থ এস্টেট। শুধু এস্টেট মানে কি, প্রপার্টি। ডিএলএফ ইজ রিয়েল এস্টেট কোম্পানি, এস্টেট মানে প্রপার্টি, বাট ফোর্থ এস্টেটের সঙ্গে এমনি এস্টেটের কোনো সম্পর্ক নেই। মিডিয়া বা প্রেসকে বলা হয় ফোর্থ এস্টেট। দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি অকুপাইজ আ পিভোটাল পজিশন। পিভোটাল মানে কি বললাম, সেন্ট্রাল পজিশন। ফিজিক্সে কি থাকে, একদিকে লোড, একদিকে ফালক্রাম, মাঝখানে পিভোট বা পাইভোট থাকে। সো পিভোটাল পজিশন মানে হচ্ছে সেন্ট্রাল পজিশন, এটা মানে হচ্ছে প্যারামাউন্ট পজিশন, এটা মানে কার্ডিনাল পজিশন। তোমাদের একটা কথা বলেছিলাম না, কার্ডিনাল ওয়ার্ডটা CRDINAL, কার্ডিনাল ওয়ার্ডার একটা মানে এ হাই র্যাঙ্কিং চার্জ অফিসিয়াল, আর কার্ডিনাল অলসো মিনস মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, দ্য ফোর্থ এস্টেট অফ এনি কান্ট্রি অকুপাইজ আ পিভোটাল পজিশন অ্যান্ড sans, SAN, sans মানে without, sans but bereft of, and sans a neutral media, it becomes quite onerous. Onerous মানে কি বললাম, difficult, it means cumbersome, it means arduous, ঠিক আছে? It becomes quite onerous for any nation, for any nation. আচ্ছা, যারা ইডিয়াম শিখতে চাও, ওনারাসের জায়গায় একটা ইডিয়াম তোমরা লিখে রাখতে পারো, টু কাট দ্য গর্ডিয়ান নট। এটা করাতে করাতে মাথার মধ্যে ব্লিঙ্ক করলো, টু কাট দ্য গর্ডিয়ান। এখানে আমি অ্যাপ্লাই করছি না, এটা তোমাদের অন্য জায়গায় কাজে লাগবে, পরে আমি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো। টু গার্ডিয়ান, ইটস গর্ডিয়ান, জি ইজ ক্যাপিটাল। টু কাট দ্য গর্ডিয়ান নট, KNOT, নট মানে গিট। টু কাট দ্য গর্ডিয়ান নট মানে টু পারফর্ম আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। Yes, defeating England in England is like cutting the Gordian knot. Yes, যেটা ওয়েস্ট ইন্ডিজ করেছে, defeating England in England is like cutting the Gordian knot. To cut the Gordian knot means to perform a very difficult task, বা onerous task, বা cumbersome, বা arduous task. Anyway, তাহলে ওয়ার্ডসগুলো শিখলে ইডিয়ামটাও শিখলে। আমি লাইনটা বোঝাই এবার। আচ্ছা, লাইনটা কি বললাম, and sans a neutral media it becomes quite onerous for any nation to prosper to the epitome of glory. কি লেখাচ্ছি বুঝতেই পারছো? The media of the fourth estate of any country occupies a pivotal position, and sans a neutral media it becomes quite onerous for any nation to prosper to the epitome of glory. দেখো, প্রত্যেকটা কান্ট্রিতে মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আজকে তুমি ভাবো তো, সকালবেলা উঠে ঘুম থেকে আমরা বেডটি খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেপারটা পড়ি। আজকে পেপারে, আজকে মিডিয়ার হাতে রয়েছে অমোঘ শক্তি। আজকে মিডিয়া কিন্তু অনেক লোককে ইনফ্লুয়েন্স করতে পারে। তোমাকে লিখে লিখে এমনভাবে তোমাকে মোল্ড করে যেতে হবে। দেখবে প্রত্যেক দিন সকালবেলা ওই যে পেপারটা তুমি পাচ্ছ, তাতে তুমি যে পেপারটা পড়ছো প্রত্যেক দিন, অ্যাকচুয়ালি we all become addicted to the newspapers. তুমি যে পেপারটা পড়ো, সেই পেপারটা সকালবেলা না পেলে না, তোমার দেখবে কীরকম একটু অস্বস্তি লাগে। আর মিডিয়ার হাতে রয়েছে সেই শক্তি, যে শক্তি বলে তারা কিন্তু তোমাকে মনের মধ্যে, তোমার অবচেতন মনে ঢুকে তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে আজকে মিডিয়া যদি নিউট্রাল না হয়, মিডিয়া যদি বায়াসড হয়, সেটা কি দেশের পক্ষে খুব ভালো? দ্যাটস মাই কোয়েশ্চন, দ্যাটস a paramount question which I have. That's a new question which I have. কি বললাম দেখো, the fourth estate of any country occupies a pivotal position, and sans a neutral media it becomes quite onerous for any nation to prosper the epitome of glory. তোমরা আজকে নিজেরাই জানো ভালো করে যে বিভিন্ন নিউজ পেপারে একই ঘটনা তুমি পেপার এক্সে পড়ছো একরকম, পেপার ওয়াইতে একরকম, পেপার জেডে দেখছো আরেকরকম। কেন পেপার এক্স tilted towards this political party, paper Y is tilted towards another political party, paper Z is tilted towards another political party. একই ঘটনা তিনটে পেপারে তিন রকম পড়ছো। তুমি অনেক টেলিভিশন চ্যানেল খেয়াল রাখো। I'm not going to name any channel. তোমরা জানো নিশ্চয়ই যে কিছু টেলিভিশন চ্যানেলগুলো এতটাই বাস্ট, একটা সামান্য ঘটনাকে এমনভাবে করে দেবে, তুমি ওটা যদি দেখতে থাকবে তুমি নিজে কত লোক মোল্ডেড হয়ে যাচ্ছে।
এবং দিস ইজ নট ডান, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সেটাই আমার বক্তব্য। আমরা কিন্তু কোনো কিছু নেম করছি না, আমরা কিন্তু বলছি না যে দিস চ্যানেল ইজ শিল্ডেড টু দিস পলিটিক্যাল পার্টি দ্যাট পার্টি, কোনোদিন নেম করবে, কোনোদিন যখন লিখছো কোনো কিছু কোনো পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে কোনো প্রেসকে মেনশন করবে না। সবাই জানে কি হচ্ছে, সেটাই তুমি লিখছো। ইউ আর পেনিং ডাউন দ্য ট্রুথ, কিন্তু কারোর নাম মেনশন করবে না, কোনো পলিটিক্যাল পার্টির মেনশন করবে না। Anyway, যে কথাটা বললাম, the fourth estate of any country occupies a pivotal position and sans a neutral media, it becomes quite onerous for any nation to prosper to the epitome of glory. Media হাতে এমন শক্তি রয়েছে যে মিডিয়া অনেক কিছুই করতে পারে। Anyway, তারপরে কি বললাম, psychophancy is at its peak and most of scribes of our country are fond of cutting favor with the politicians. This is not acceptable. This is not acceptable. To curry favor with the politicians is not acceptable. আমরা অনেক সময় দেখি যে আজকে মিডিয়া হঞ্চ পরবর্তী সময় সে মিডিয়া থেকে বেরিয়ে জয়েন করেছে একটা পলিটিক্যাল পার্টি। তার মানে সে যখন মিডিয়াতে ছিল, দ্যাট পার্সন ওয়াজ অ্যাকচুয়ালি কারিং ফেভার উইথ দ্য সাত্রাপস অফ এ পলিটিক্যাল পার্টি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এই প্রফেশনে থাকতে গেলে আমার যেটা মনে হয়, ইউ ক্যানট বি বায়াসড। যেমন অ্যাজ এ টিচার আই ক্যানট বি বায়াসড with any political party, তেমনি যারা মিডিয়াতে রয়েছে তাদেরও তারা বায়াস হতে পারে না। বায়াসড হলে ঠিক নিউজ তারা দিতে পারবে না। সেটাই আমি বললাম যে psychophancy is at its peak and most scribes of our country are fond of currying favor with the politicians. Unless and until this trend is reversed, we cannot expect to India to become a true democracy where the voice of the denizens is reflected through the media. আজকে ডেমোক্রেসি কি? ডেমোক্রেসিতে আমরা কি বিশ্বাস করি? যে ডেমোক্রেসিতে একটা পলিটিক্যাল পার্টি হয় ক্রিটিসাইজড হবে, কাজ করলে সে ক্রিটিসাইজড হবে। আমরা সবাই ভুল করি। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? যে তুমি কাজ করলে তুমি ভুল করবে, অ্যান্ড ইউ উইল বি ক্রিটিসাইজ, ইটস এ পার্ট অফ লাইফ। যদি ক্রিটিসাইজ না হও তার মানে তুমি কোনো কাজই করোনি। ইয়েস, তার মানে কাজ করতে গেলে ক্রিটিসাইজ হতেই হবে, কিন্তু যদি তাকে ভুলটাই না দেখানো হয় তাহলে কিন্তু ডেমোক্রেসি প্রসপার করতে পারবে না। আজকে যারা ধরো একদম ফ্রন্ট লাইনে রয়েছেন তারা ভুল করবেন, সবাই জানে ভুল করবেন, কিন্তু ভুল থেকেই তো মানুষ শেখে। এবং সেই জিনিসটাতে যদি দায়িত্ব কার? মিডিয়ার দায়িত্ব যে তুলে ধরা ওই মিস্টেক্সগুলো, যাতে পরবর্তী সময় তারা মিস্টেকটা না করে। কিন্তু যদি ভুলটাই না বলা হয়, সে ওভার কনফিডেন্সে ওই কাজটাই বারবার করে যাবে। আজকে একটা কথা মনে রাখতে হবে যে মিডিয়া কিন্তু সব থেকে স্ট্রংগেস্ট অপোজিশন, এটা মনে রাখতে হবে। মিডিয়া ভালোকে ভালো বলবে, সাদাকে যেমন সাদা বলবে, কালোকে কালো বলার ক্ষমতা রাখা দরকার। সেটাই আমি বললাম যে psychophancy is at its peak and most of scribes of our country are fond of cutting favor with the politicians. If you're cutting favor with the politicians, তুমি সত্যি কথাটা বলবে কি করে? Unless until this trend is reversed, we cannot expect India to become a true democracy where the voice of the people, denizens, is reflected through the media. Full stop. তারপরে কি বললাম? Abraham Lincoln once stated, উনি কি বলেছেন? Democracy is all about finding the flaws and rectifying it. যে কথাটা একটু আগে বললাম, ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট ফাইন্ডিং দ্য ফ্লজ অ্যান্ড রেকটিফাইং ইট। ফ্লজ থাকবে, রেকটিফাই করাটাই কাজ। দ্য ভয়েস অফ প্রেস ক্যানট বি চোকড অর এলস উই আর নেভার এভার গোয়িং টু রেকটিফাই আওয়ারসেলস ফর দ্য বেটার। ইয়েস, ভয়েস অফ প্রেস ক্যানট বি চোকড। ইয়েস, যদি চোক করা হয় সেই নেশন কখনো প্রোগ্রেস করতে পারে না। আমরা সবসময় গর্ব করি উইথ দ্য বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, বাট একটা কথা সবসময় মনে রাখবে, বিগ ইজ নট অলওয়েজ দ্য বেস্ট। আই রিপিট, বিগ ইজ নট অলওয়েজ দ্য বেস্ট। স্মলেস্ট ডেমোক্রেসি ও বেস্ট ডেমোক্রেসি হতে পারে। বড় ডেমোক্রেসি মানেই যে আমরা পারফেক্ট তা নয়। কিন্তু তারপরে লাইনটা কি বললাম? মিস্টার লিঙ্কন ইজ কোয়াইট অ্যাপ্ট ইন ইস ক্যান্ডিড, অ্যাপ্ট মানে কি বললাম? অ্যাপ্রোপ্রিয়েট ইন ইস ক্যান্ডিড এক্সপোজার দ্য skeleton of democracy, satraps of our country need to perform a soul-searching introspection whether they are true pioneers of democracy or not. ওই কথাটাই বলা হচ্ছে। মিস্টার লিঙ্কন যে স্টেটমেন্টটা দিয়েছেন, ওখানে আমাদের যে satraps রয়েছেন, irrespective of any political party, they need to perform a soul-searching, they need to perform an introspection, যে তারা ঠিক কাজ করছে কিনা। তারা জোর করে মিডিয়াকে চোখ করে দিচ্ছে না তো? আর যদি চোখ করে দিয়ে থাকে, তারা কি খুব ভালো এক্সাম্পল সেট করছে? দ্যাটস মাই কোয়েশ্চন। Merely shouting for the highest tag, biggest democracy of the world, does not entail them or allow them to become a true democracy, real sense of the term. আমি এই কথাটাই যেটা বললাম,
আমরা সবসময় বোস্ট করি উই আর দ্য বিগেস্ট ডেমোক্রেসি। আরে বিগ, সো হোয়াট? We can be big, but we might be the worst. I'm not saying it's the worst, but what we are trying to say is big doesn't certify that we are the best. We might not be the biggest democracy, but still we can be the best. সেটাই আমি কথা বলছি। আজকে সবসময় মনে রাখতে হবে মিডিয়া should be strong. A media, তুমি নিশ্চয়ই জানো, আমি চ্যানেলটার নাম করছি না, যে আমেরিকান প্রেসিডেন্টের সামনে কোয়েশ্চেন করছে যে ডু ইউ হ্যাভ এনি রিলেশনশিপ উইথ রাশিয়া অর নট। ভাবো গাটসটা আজকে ইন্ডিয়াতে সেইটা সম্ভব? আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। কীরকম গাটস নিউজ রিপোর্টারে যে এই কোয়েশ্চেন করতে পারে দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন দ্য ওয়ার্ল্ডকে। তো সেই কথাই বললাম যে merely shouting for the highest tag, biggest democracy of the world does not entail them to become a true democracy, real sense of the term. Does not entail them to become a true democracy in the real sense of the term. And last line কি লিখেছি, we all understand the tagline is just a hoax when the voice of people reflected through the press is completely blocked by the iron hands and the red eyes of the leaders. Yeah. আমরা নেক্সট দিন সেকেন্ড প্যারাগ্রাফটা লেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি লেখানোর চেষ্টা করলাম, যে ডেমোক্রেসিটা কিভাবে ফাংশন করা উচিত আর প্রেসের কি রেসপন্সিবিলিটি রয়েছে। একদম স্যার, অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। তবে আজকে সময় একদম শেষ, একদিনে সবটা শেখা হবে না, ডে বাই ডে উই উইল। তবে আজকে সময় একদম যেহেতু শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে, নেক্সট ক্লাসে। আপনাদের সঙ্গে থাকবেন অন্য কোনো স্যার, এবং ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পার্থ মুখার্জি, তিনিও থাকবেন এই সমস্ত ক্লাস নিয়ে আগামী দিনে। আপাতত এ পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।